ওকে, হ্যালো গাইস, আমাদের আজকের পড়ার টপিক হচ্ছে প্রবাবিলিটি। সেই প্রবাবিলিটিতে যে টপিকগুলো আমরা পড়বো সেটা হচ্ছে প্রথমে প্রবাবিলিটি বেসিক দেখবো, এরপরে টার্মিনোলজিস, তারপর হচ্ছে প্রবাবিলিটি ক্যালকুলেট করার কিছু রুলস আছে, সেটা হচ্ছে এডিশন রুল, মাল্টিপ্লিকেশন, কন্ডিশনাল প্রবাবিলিটি, বেস থিওরেম অ্যান্ড হচ্ছে ফাইনাইট স্যাম্পল ট্রান্সফরমেশন। সো প্রবাবিলিটি ইউজুয়াল হচ্ছে যেভাবে আপনাদের পড়ানো হয় বা একাডেমিক্যালি, মানে যে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক থেকে পড়ানো হয়, আমি ওইভাবে পড়াবো না। আমি হচ্ছে অনেকটা এক্সপেরিমেন্টাল ফ্রেমওয়ার্ক থেকে পড়াবো, যে নইতেছে বিষয়টা হচ্ছে আপনাদের বুঝতে সহজ হয়। কারণ কী মিন করছে এটা আমি দেখাইতেছি হচ্ছে আপনাদের, একটু ওয়েট। সেটা হচ্ছে কি, মেইনলি যে একটা একটা কোশ্চেনের সাথে তো হচ্ছে আপনারা অনেক পরিচিত মনে হয়, সেটা হচ্ছে যে আপনি যদি একটা কয়েন যদি টস করেন তাহলে হইতেছে এই হেড পড়ার প্রবাবিলিটি কত। আমরা সবাই জানি যে কি হেড পড়ার প্রবাবিলিটি হবে হচ্ছে 0.5। 0.5 কেন? কারণ হচ্ছে যদি টস করি তাহলে হয় হেড পড়বে, না হয় টেইল পড়বে। এইটার হচ্ছে আমরা কি বলি, অর্থাৎ একটা সেট আর কি, মানে কি কি আউটকাম পড়বে সেটার একটা সেট। তো এই সেটটাকে আমরা বলি স্যাম্পল স্পেস। তো বললাম তাহলে স্যাম্পল স্পেসে দুইটা এলিমেন্ট আছে, আর এখন এতে সেট পড়ার চান্স কত। এই স্যাম্পল স্পেসে হেড আছে কয়টা? হেড আছে হচ্ছে একটা। একটা যেহেতু আছে তাহলে হচ্ছে পি অফ এইচ হচ্ছে 1/2 বা 0.5, এটাই। সো এইভাবেই তো আমরা মেনলি বুঝি যে কিসের জন্য হচ্ছে একটা কয়েন টস করলে হেড পড়ার প্রবাবিলিটি 0.5 হয়। বাট এটা তো অন্য একটা পার্সপেক্টিভ থেকেও দেখা যায়। সেটা হচ্ছে অনেক ফেমাস একজন স্ট্যাটিস্টিশিয়ান কার্ল পিয়ারসন, উনি হচ্ছে 24,000 বার একটা কয়েন টস করছিলেন। কয়েন টস করার পরে সে দেখেন যে প্রায় 12,000 বার হচ্ছে হেড পড়ছে, প্রায় 12,000 পর হচ্ছে টেইল পড়ছে। তাহলে হেডের রিলেটিভ ফ্রিকোয়েন্সি কত ছিল? উনি যা করছিলেন তাদের হেডের রিলেটিভ ফ্রিকোয়েন্সি ছিল হচ্ছে যে এত এত ছিল। সো এটা যদি আপনি ক্যালকুলেট করেন তাহলে 0.50 বলছি 0.50 আসে, 5018 আর কি। সো দেখেন এটার ভ্যালু কিন্তু অনেকটাই এখান থেকে এক্সপেরিমেন্ট করে যেটা পাইছে আর এই থিওরিটিক্যাল যেটা আছে এটা কিন্তু অনেকটা ক্লোজ, অর্থাৎ থিওরিটিক্যাল আর এক্সপেরিমেন্টাল হচ্ছে সেম অনেকটা। তাহলে এখন দেখেন প্রবাবিলিটি, তাহলে কিন্তু আমরা এই এই যে একটা স্যাম্পল স্পেসের উপায় হচ্ছে আমরা ক্যালকুলেট করতে পারতেছি, আর একটা উপায় ক্যালকুলেট করতে পারতেছি কি পার্সেন্টেজ করে। ছোটোবেলায় আমরা যেমন করতাম, যেমন 24,000 বার টস করলে এতটা হেড আসে। সো একবার টস করলে এত বাই এতটা হেড আসে। তাহলে 100 বার টস করলে কি আসবে? এইটা ইন্টু 100 মানে হচ্ছে প্রায় 50.18%। দেখছেন এখানে কত আসতেছে? এখানে আসতেছে হচ্ছে 50.18%, এখানে আসতেছে কত, যে 50%। মানে আপনারা চাইলে পার্সেন্টেজ দিয়েও প্রবাবিলিটি ক্যালকুলেট করতে পারেন, কিন্তু যেহেতু আমরা প্রবাবিলিটি ক্যালকুলেট করতেছি, সো এই লাস্টের লাইনটা হইতেছে লেখার দরকার নেই। আপনি জাস্ট এই একবার টস করলে কি অ্যান্সার আসে এটা হইতেছে আমাদের প্রবাবিলিটি আর কি। সো এখান থেকে আমি দেখানোর চেষ্টা করলাম যে প্রবাবিলিটিকে হইতেছে পার্সেন্টেজের একটা পার্সপেক্টিভ থেকে দেখা যায়, আর আপনি যদি এইভাবে যদি বিষয়টা চিন্তা করেন তাহলে প্রবাবিলিটিটা ইজিয়ার হবে। এখন চলেন আসল পড়ায় যাই। So probability formal definition কি যে probability is the likelihood of an event's occurrence which takes values between 0 and 1। মানে হচ্ছে একটা ইভেন্ট যে ঘটবে সেই ঘটার সম্ভাবনা কতটুকু, সেটাই হচ্ছে প্রবাবিলিটি, বা প্রবাবিলিটির বাংলা হচ্ছে সম্ভাবনা। এটার ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে হয়। কেন হয় সেটা আপনি হয়তো গেস করতে পারবেন, কারণ কি কখনো দেখছেন যে কি কোনো কিছুর 100%-এর বেশি ছাড়াই যাইতেছে, হয় 0% থাকে, না 100% থাকে, নয়তো মাঝে মধ্যে কিন্তু একটা পার্সেন্টেজ থাকে। কখনো তো 101%, 102% ঠিক ওইভাবে লেখা হয় না। এই জন্যে প্রবাবিলিটির ভ্যালু 0 and 1 এর ভিতরেই হয়। এবারে যে আসেন, দেখেন যে প্রবাবিলিটি ইজ পার্সেন্টেজ, নাথিং এলস। একটা পার্সপেক্টিভ দেখালাম, এখানে আর একটা এক্সাম্পল দেখাই। যে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি হচ্ছে 1000টা ট্যাবলেট প্রডিউস করে, আর সেগুলোর মধ্যে হচ্ছে 50টা ডিফেক্টিভ। তাহলে কত পার্সেন্ট ট্যাবলেট ডিফেক্টিভ? ছোটোবেলার উইকিক নেমের মতো, যে 1000টা ট্যাবলেটের মধ্যে হচ্ছে 50টা ডিফেক্টেড, তাহলে একটা ট্যাবলেটের মধ্যে হচ্ছে 50/1000
1000টা হচ্ছে ডিফেক্টেড। আর তাহলে 100টা ট্যাবলেটের মধ্যে কটা ডিফেক্টেড হবে? 50/1000 × 100 বা 5 ট্যাবলেটস আর ডিফেক্টেড। সো অ্যান্সার কি, যে কি 5% ট্যাবলেটস আর ডিফেক্টিভ। এখন এই একই কোশ্চেন কিন্তু ওইভাবে পাস করা যাইতো যে কি একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি 1000টা ট্যাবলেট প্রস্তুত করতেছে আর এদের মধ্যে হচ্ছে 50টা ডিফেক্টিভ। তাহলে একটা র্যান্ডমলি সিলেক্টেড ট্যাবলেট যে ডিফেক্টিভ, এটার প্রবাবিলিটি কত? এই কোশ্চেন আস করা যায়, এই কোশ্চেন আস করাও তাই। তাহলে এতে আপনি সেম উপায়টা অ্যাপ্লাই করতে পারেন। সো এই যে দেখেন 1000টা ট্যাবলেটের মধ্যে 50 ডিফেক্টেড, তাহলে একটা ট্যাবলেটের মধ্যে কয়টা ডিফেক্টিভ, ওই অ্যান্সারটাই হইতেছে প্রবাবিলিটি। এই যে একটা এক্সট্রা লাইন যে আমরা পার্সেন্টেজ ক্যালকুলেট করার সময় করি, ওইটা আমরা চাইলে স্কিপ করতে পারি। বা আপনি যদি এটাও করতে চান, সেটা ওকে, আপনি চাইলে বলতে পারেন যে কি, যে দি প্রবাবিলিটি দ্যাট এ র্যান্ডমলি সিলেক্টেড ট্যাবলেট ইজ ডিফেক্টেড ইজ 5%। বাট আমরা ইউজুয়ালি প্রবাবিলিটিতে পার্সেন্ট ইউজ করি না, আমরা জাস্ট ওই ডিসিমেল বা ইন্টিজারটাই লিখে দিই। সো এখানে আমরা লিখছি 0.05। এরপর হচ্ছে আরও কিছু সিমিলার ফিনোমেনা এখানে দেওয়া আছে। যেমন মনে করেন যে একটা ফার্মাসিউটিক্যাল স্টোরে 200 জন কাস্টমার হচ্ছে জানুয়ারিতে মেডিসিন ক্রয় করেছে, আর তাদের মধ্যে 47টা কাস্টমার হচ্ছে অ্যান্টিবায়োটিক ক্রয় করছে। তাহলে আমরা কি বলবো? আপনি যদি 47/2000 করেন, মানে 200 করেন, দেখবেন যে এটা আসছে যে 23.5 টু না, যে 0.235 আসবে আর কি। তো এখান থেকে আমরা কি বলবো যে কি 23.5% অফ কাস্টমার্স বট অ্যান্টিবায়োটিক্স ফ্রম দ্য স্টোর। এবং এটাকে আমরা আসলে ওটাও বলতে পারবো যে কি প্রবাবিলিটি অফ বাইং অ্যান্টিবায়োটিক্স ফ্রম দ্যাট স্টোর ইজ 0.235। এভাবে হয়তো আরও কিছু এক্সাম্পল আছে, এগুলো আপনারা দেখে নেন, ইজি এক্সাম্পলস জাস্ট। এরপর হচ্ছে আমাদের আসতেছে প্রবাবিলিটি টার্মিনোলজিস। কিছু টার্মিনোলজিস লাগে। আমি হচ্ছে ডাইস এক্সাম্পলটা আগে একটু দেখাই। ডাইস এক্সাম্পল যেহেতু অনেক ফেমাস, আমার না কার্জর কেন দেখা যায় না, এদের কি জয় সাল্লাই জানে, ঠিকই সব অ্যাপে এরকম হইতেছে। যাই হোক, সো প্রথম টার্মিনোলজি যেটা আমরা দেখবো সেটা হচ্ছে এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্ট কি? এ ডাইস ইজ রোল্ড। ধরেন আপনার কাছে একটা ডাইস আছে, মানে লুডো খেলার সময় আমরা যে ডাইস দিই, সেই ডাইসটা আপনি রোল করলেন, আপনি একটা এক্সপেরিমেন্ট করলেন। এরপর আসা হচ্ছে স্যাম্পল স্পেস। স্যাম্পল স্পেসকে আমরা এস দিয়ে লিখি। আপনি যদি একটা ডাইস রোল করেন, তাহলে আপনি কী কী আউটকাম পাবেন? হয় আপনি 1 পাবেন, 2 পাবেন, 3 পাবেন, 4 পাবেন, 5 পাবেন, 6 পাবেন। তাহলে আপনি যেসব আউটকাম পাবেন সেই সব নিয়ে যদি আপনি একটা সেট বানাই দেন, সেটা হচ্ছে স্যাম্পল স্পেস। এরপর আসা হচ্ছে কি ইভেন্ট। ইভেন্ট হচ্ছে ই দিয়ে প্রকাশ করি। ইভেন্ট কি? ইভেন্ট হচ্ছে যে একটা স্যাম্পল স্পেস আছে না, এই স্যাম্পল স্পেস থেকে আপনি যে কোনো একটা সাবসেট নেন, মনে করেন 2, 4, 6, এই সাবসেটটা আপনি নিলেন, সেটা হইতেছে একটা ইভেন্ট। এটা কিসের ইভেন্ট? এটা হইতেছে, এখন মনে করেন আপনি ক্যালকুলেট করবেন কি যে কি এই ইভেন্ট ঘটার চান্স কত, বা আপনি একটা ডাইস রোল করলেন, এখন আপনি একটা জোড় সংখ্যা পাবেন, সেই ইভেন্ট পাওয়ার চান্স কত। সো প্রবাবিলিটি অফ ইভেন্ট ই কত হবে? 3/6। ওই যে জাস্ট পার্সেন্টেজ অ্যাপ্লাই করতে পারেন আপনি, বা সিম্পল রুল অ্যাপ্লাই করতে পারেন। সিম্পল রুলটা কি, যে মানে থিওরিটিক্যাল রুল, যেটা এখানে হচ্ছে আমাদের 6টা আউটকাম আছে, আর এখানে হচ্ছে আমাদের 3টা আউটকাম আছে। সো এই 3/6 যদি করেন, তাহলে হইতেছে আপনি প্রবাবিলিটি পেয়ে যাবেন। আর পার্সেন্টেজের সিস্টেমটা কি, যে আপনার হচ্ছে স্যাম্পল স্পেস হচ্ছে 6টা, মানে 6টা আউটকাম আছে। 6টা আউটকামের মধ্যে হচ্ছে আপনার 3টা আউটকাম হচ্ছে ফেভারেবল। সো আপনি যদি পার্সেন্ট করেন যে অ্যামং 6 আউটকামস 3 আউটকামস আর ফেভারেবল, 1 থেকে 6-এর মধ্যে তো 3টা জোড় সংখ্যায় আসে, সো ওইগুলো এই 3টা আউটকাম হচ্ছে ফেভারেবল। তাহলে অ্যামং 1 আউটকামস 3/6 আউটকামস আর ফেভারেবল। এই 3/6 চলতেছে আমাদের অ্যান্সার বা প্রবাবিলিটি, সেভাবে করতে পারেন। সো এগুলো হইতেছে ইভেন্টের কনসেপ্ট। এটা করলে আসবে 0.5। এটা হচ্ছে গেলে ইভেন্টের কনসেপ্টটা। তো স্যাম্পল স্পেস আর ইভেন্টে আপনাদের লাগবে।
আর একটা কি যে এই স্যাম্পল স্পেসে যে পয়েন্টগুলো আছে না, যেমন 1 একটা পয়েন্ট, 2 একটা পয়েন্ট, 3 একটা পয়েন্ট, 4 একটা পয়েন্ট, এই পয়েন্টগুলোকে বলা হয় হচ্ছে স্যাম্পল পয়েন্ট। সো স্যাম্পল পয়েন্টস কি 1 2 3 4 5 6, এগুলো হচ্ছে এক একটা স্যাম্পল পয়েন্ট। সে হচ্ছে গেল আমাদের ডাইস এক্সাম্পল। ডাইস এক্সাম্পলটাও দেখাই দিলাম, বিকজ মেনলি এগুলো দিয়ে বললে পড়ানো ইজি হয়। এখানে দেখি আমরা কি এক্সাম্পল দিচ্ছি। সেখানে কি বলছে যে আচ্ছা ওকে, কনসিডার দ্য ফলোইং সিনারিও। এ ট্যাবলেট ইজ প্লেসড ইন এ ডিসলিউশন অ্যাপারাটাস অ্যান্ড ইজ অ্যালাউড টু ডিসলভ ইন দ্য লিকুইড মিডিয়াম। সো দিস ইজ নোন অ্যাজ এন এক্সপেরিমেন্ট ইন প্রবাবিলিটি টার্মিনোলজিস। মানে আপনি একটা ট্যাবলেট নিছেন, ট্যাবলেটটা নিয়ে সেটা হইতেছে একটা লিকুইড মিডিয়ামে রাখছেন, আর এখন হইতেছে আপনি ওয়েট করবেন যে সেটা কখন পুরোপুরি গলে যাবেন। সো এটাকে হইতেছে একটা এক্সপেরিমেন্ট করা বলে। তাহলে হচ্ছে এখন এই এক্সপেরিমেন্টের আউটকামগুলো কী হইতে পারে। সেই ট্যাবলেটটা মনে করেন 30 মিনিটের মধ্যেই ডিসলিউট হয়ে যাবে, বা ফার্স্ট ডিসলিউট, বা 30 থেকে 60-এর মধ্যে হবে, সো মডারেট ডিসলিউশন। এভাবে করে আরও আসতেছে স্লো ডিসলিউশন, ইনকমপ্লিট ডিসলিউশন, ফেড ডিসলিউশন, নো ডিসলিউশন উইদিন 60 মিনিটস। মনে করেন যে এইগুলো হইতে পারে। তাহলে এখানে স্যাম্পল স্পেস কী হবে? স্যাম্পল স্পেস হবে হচ্ছে সেট অফ এভরি পসিবল আউটকাম অফ দ্য এক্সপেরিমেন্ট ইজ এ স্যাম্পল স্পেস। তাহলে আপনি যদি ফার্স্ট ডিসলিউশন, মডারেট ডিসলিউশন, স্লো ডিসলিউশন, ইনকমপ্লিট ডিসলিউশন, ফেইড ডিসলিউশন, এইগুলো নিয়ে যদি একটা সেট তৈরি করেন, তাহলে সেটাই হচ্ছে একটা স্যাম্পল স্পেস। আর এই যে এরপর হচ্ছে স্যাম্পল পয়েন্ট। দি এলিমেন্টস অফ স্যাম্পল স্পেস আর স্যাম্পল পয়েন্টস। মানে এটা একটা স্যাম্পল পয়েন্ট, এটা একটা স্যাম্পল পয়েন্ট, এটা তারপরে এটা। এরপর হচ্ছে এরপর আর একটা এক্সাম্পল দিচ্ছে যে অ্যাজিউম দ্যাট দি ট্যাবলেট টুক 60 মিনিটস টু ডিসলভ কমপ্লিটলি। মনে করেন যে আপনি দেখলেন যে কিছু 60 মিনিট পরে হইতেছে এই ট্যাবলেটটা ডিসলভ হয়ে গেল, তাহলে এইটা হইতেছে একটা আউটকাম। আউটকামটা কোত্থেকে আসে? আউটকাম হচ্ছে এই স্যাম্পল স্পেসের যে কোনো একটা স্যাম্পল পয়েন্ট। যেমন 60 মিনিট লাগছে না ডিসলভ হইতে, তাহলে এই যে 60 মিনিটের জন্য কী ছিল? স্লো ডিসলিউশন। তাহলে আউটকাম কী হবে? আউটকাম হচ্ছে স্লো ডিসলিউশন। এরপর হচ্ছে আর একটা এক্সাম্পল দিলাম যে লেটস সে উই আর ইন্টারেস্টেড ইন ক্যালকুলেটিং দ্য প্রবাবিলিটি অফ এ ট্যাবলেট টেকিং মোর দ্যান 30 মিনিটস টু ডিসলভ। এখন তাহলে 30 মিনিটস, মোর দ্যান 30 মিনিটস যদি হয়, তাহলে কী হইতে পারে? মডারেট ডিসলিউশন হবে, স্লো ডিসলিউশন হবে, বা ইনকমপ্লিট ডিসলিউশন হবে। অর্থাৎ এই যে দেখেন এই স্যাম্পল স্পেস ছিল, এখন আমরা হচ্ছে এই স্যাম্পল স্পেসের 3টা স্যাম্পল পয়েন্ট ইন্টারেস্টেড। সো এই 3টা স্যাম্পল পয়েন্ট মিলে হইতেছে যে সেটটা হবে, বা যে স্যাম্পল স্পেসের যে সাবসেটটা হবে, সেটাই হচ্ছে একটা ইভেন্ট। এখন দেখেন ইভেন্ট হইতেছে মাল্টিপল এলিমেন্ট কন্টেইন করে, সো এটা হইতেছে একটা কম্পাউন্ড ইভেন্ট। আদারওয়াইজ ফর ওয়ান এলিমেন্ট ইন দ্য ইভেন্ট সেট, মানে ইভেন্টে যদি জাস্ট একটা এলিমেন্ট থাকতো, মনে করেন জাস্ট এটা আছে, তখন ওইটা হইতো কি একটা সিম্পল ইভেন্ট। সো এগুলো গেল হচ্ছে আমাদের প্রবাবিলিটি টার্মিনোলজিস। এবার হচ্ছে আমরা প্রবাবিলিটি ক্যালকুলেট করার রুলগুলো দেখব। বেশ কিছু রুল আছে। সো রুলগুলো কি, যে প্রথম রুল আসে হচ্ছে কি কমপ্লিমেন্ট রুল, এরপরে এডিশন, মাল্টিপ্লিকেশন, তারপরে কন্ডিশনাল প্রবাবিলিটি, আর এরপর একটা থিওরেম আছে, সেটা হচ্ছে বেস থিওরেম। এখন এখানে আমি ওই যে যেটা বলছিলাম না, যে আমি একটু ডিফারেন্ট ওয়েতে পড়াবো, সো ওই জন্য আমি ফাইনাইট স্যাম্পল ট্রান্সফরমেশন এই মেথডটা ইউজ করবো আর কি। এটা হইতেছে প্রবাবিলিটি ক্যালকুলেট করার অনেক ইফেক্টিভ একটা মেথড। আর এইটা যদি আপনি ঠিকঠাক অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনার এই উপরে যা যা আছে, জাস্ট এই মাল্টিপ্লিকেশন রুল বাদে বাকি রুলগুলো আপনার শেখাও লাগবে না। সো এই জন্য আমি এই রুলগুলো পড়াবো, সাথে হচ্ছে আপনাদের ওই রুলগুলোর সাথে রিলেটেড যে ফাইনাইট স্যাম্পল ট্রান্সফরমেশনের মেথডটা আছে, সেটাও দেখাই দেবো। সো আপনি দেখেন এই যে এফএসটি আপনি সবখানে ইউজ করতে পারবেন, জাস্ট মাল্টিপ্লিকেশন রুল এটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। আর আপনি যদি আরও অ্যাডভান্স কোর্স করতে যান প্রবাবিলিটির, তখন আবার এমন অনেক কেস থাকবে যেখানে আপনি এফএসটি ইউজ করতে পারবেন না। বাট এই কোর্সে আপনি অলমোস্ট প্রায় 95% প্রবলেমই আপনি এফএসটিতে সলভ করে ফেলতে পারবেন। সো বিষয়টা আমরা দেখি কি। আগে আমরা কমপ্লিমেন্ট রুল থেকে শুরু করি। এক্সাম্পল দিয়ে আমরা সব রুলগুলো দেখবো। শুধু থিওরি পড়ালে লেকচারের লেন্থও বড় হবে, পরে বুঝতেও কষ্ট হবে আপনাদের। সো আমরা এক্সাম্পলের সাথে সাথে এগুলো দেখবো। সো এক্সাম্পল 1 কি বলছে, যে কে ফ্যাক্টরি প্রডিউসেস পিএইচ মিটার্স, মানে
বাংলায় যদি বলেছে কি একটা ফ্যাক্টর হচ্ছে পিএইচ মিটার প্রডিউস করে, আর এদের মধ্যে হচ্ছে 5% হচ্ছে ডিফেক্টিভ, তাহলে এখন আপনাকে বলছে কি আপনি যদি ওখান থেকে একটা র্যান্ডমলি একটা পিএইচ মিটার নেন তাহলে সেটা ডিফেক্টিভ হবে না, সেটার সম্ভাবনা কত। এরপর আর একটা কোশ্চেন করছে যে কি ধরেন আপনার হচ্ছে একটা পিএইচ মিটার লাগবে যেটার পসিবিলিটি হওয়া উচিত 96% জিরো ডিফেকশনের ক্ষেত্রে, তো আপনি ওদের থেকে সেটা কিনবেন কিনা। তো আমরা এখন কমপ্লিমেন্ট রুল দিয়ে সলভ করবো। কমপ্লিমেন্ট রুল কি বলে, পি অফ ডি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু 1 মাইনাস পি অফ ডি। তো ডি একটা ইভেন্ট, এই ইভেন্ট ডি ঘটার একটা প্রবাবিলিটি দেওয়া আছে আমাদের এই যে 5% বা 0.05। এখন আপনি যদি এই ডি ইভেন্টের কমপ্লিমেন্ট বা ডি ইভেন্ট ঘটবে না সেটার প্রবাবিলিটি যদি ক্যালকুলেট করতে চান তাহলে হইতেছে আপনি জাস্ট 1 থেকে এই ডি ইভেন্টের প্রবাবিলিটিটা বিয়োগ করে দিবেন, তাই হয়ে যাবে। এই যে randomly selected item is not defective কি হবে, p of d complement is equal to 1 minus 0.05 plus 0.95। তাহলে কি যে কি the possibility of zero defection is 95% which is less than 96, so I should not buy from them। যেহেতু আপনার কোয়ালিটি আর একটু বেশি লাগবে বাট এখানে একটু কম আছে, তো আপনি এখান থেকে কিনবেন না, এই হলো ঘটনা। এখন কথা হইতেছে এফএসটি জিনিসটা কি, এফএসটি মেইনলি হচ্ছে এই পার্সেন্টেজ রুল যে দেখাইলাম সেই পার্সেন্টেজ রুলটা ফলো করে। আপনি এখানে করবেন কি যে আপনারা কি বলছে যে কি এই ফ্যাক্টরি প্রডিউসেস পিএইচ মিটারস অ্যান্ড 5% অফ দ্য ইফেক্টিভ। এখন কথা হচ্ছে যে কি ফ্যাক্টরিটা কয়টা পিএইচ মিটার প্রডিউস করে সেটা কিন্তু বলা নাই, তাই আপনি একটা সংখ্যা ধরে নেবেন। মনে করেন যে কি 1000 ধরলেন যে কি ফ্যাক্টরিটা হইতেছে 1000টা পিএইচ মিটার প্রস্তুত করে, তাহলে সেই 1000টার মধ্যে ডিফেক্টিভ কয়টা হবে ক্যালকুলেট করেন। 1000 ইন্টু 0.05 50টা, ঠিক আছে। তো সেখানে এই যেখানে একটা ঝামেলা হয়েছে, তাই তো ভুল 0.02 দিয়ে করা হয়েছে এখানে যাই হোক 0.02 না 0.5 হওয়া উচিত এখানে। হোয়াট এভার ফিক্স করে দিই। এখানে 5% আছে, ওকে গুড। 5%টা 0.05 দিলে হবে তো 50 করলে হবে কত, 250। এইতেছে গেল। তো যেটা বলতেছিলাম, তো এইতেছে হলো 50, মানে আমরা ধরে নিলাম যে ওই ফ্যাক্টরিতে 1000টা পিএইচ মিটার প্রডিউস করা হয়। প্রডিউস যদি করা তাহলে হইতেছে এদের মধ্যে 5% ডিফেক্টিভ, তাহলে এই 1000টার মধ্যে ডিফেক্টিভ কয়টা, 50টা। তাহলে 1000টার মধ্যে যদি 50টা ডিফেক্টিভ হয় তাহলে 1000টার মধ্যে ডিফেক্টিভ হবে না কয়টা, জাস্ট সিম্পল 1000 থেকে 50 বিয়োগ করে দেন, 950টা। এরপরে হইতেছে আপনি ওই যে আবার ইউনিটারি মেথড অ্যাপ্লাই করেন যে 1000টার মধ্যে যদি 950টা ডিফেক্টিভ হয় তাহলে একটার মধ্যে কয়টা ডিফেক্টিভ হবে, এই যে 95 মানে 950 ডিভাইডেড বাই 1000, ওইটা হইতেছে অ্যান্সার। সো এই হচ্ছে ফাইনাইট স্যাম্পল ট্রান্সফরমেশন, মানে আপনাকে একটা পপুলেশন দেওয়া থাকবে আর কি, বা স্যাম্পল দেওয়া থাকবে, সেই স্যাম্পলের লেন্থ ওরা দিয়ে দিবে না। সো আপনি এটা ধরে নেবেন, ধরে নিয়ে কোশ্চেনটা হইতেছে ইন্টারপ্রেট করতে থাকবেন, দেখবেন যে একসময় অ্যান্সার অটোমেটিক্যালি বেরিয়ে আসছে। এখন এটা ম্যাটার করে না যে কি সেখানে কী দেওয়া আছে, কন্ডিশনাল প্রবাবিলিটি বলেন বা বেস থিওরাম বলেন, যত কমপ্লেক্স সিচুয়েশন আপনি বলেন না কেন, মোস্ট অফ দ্য কেস হচ্ছে এটা ক্যালকুলেট করে দিবে। কী কী ক্ষেত্রে এফএসটি কাজ করে সেটা তো আমি পরে বলেই দিছি, যে এইগুলাই জাস্ট একটু নজর দিয়ে। কমপ্লিমেন্ট রুল, অ্যাডিশন রুল, কন্ডিশনাল প্রবাবিলিটি, বেস থিওরাম, এগুলোতে হইতেছে এফএসটি কাজ করে। সামনে আরও কিছু কিছু আসবে, সেটা হইতেছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, জিওমেট্রিক, হাইপার জিওমেট্রিক, আর হইতেছে আর একটা পয়জন ডিস্ট্রিবিউশন যেটা, তারপর নর্মাল ডিস্ট্রিবিউশন, ওইগুলো আসবে। ওইগুলোতে হইতেছে এই এফএসটি কাজ করবে না, বাট তাতেও অ্যাকচুয়ালি প্যারা খাওয়ার কোনো ব্যাপার নেই, কজ ওইগুলো ইজি, আর আপনি দেখেই বুঝবেন যে কোথায় কি অ্যাপ্লাই করতে হয়। সো দ্যাটস ইট। এরপর আর একটা এক্সাম্পল আছে এখানে, এক্সাম্পলটা একদম হুবহু আগেরটার মতোই, সেটা আমরা স্কিপ করলাম, সেম এক্সাম্পল। এরপর হচ্ছে আমরা অ্যাডিশন রুলটা দেখি, যে একটা ফার্মেসিতে the probability that customer buys pain relief medication is 0.4 and the probability that a customer buys allergic medication is 0.3। মানে
একটা কাস্টমার হচ্ছে সেই ফার্মেসি থেকে পেইন রিলিফ কিনবে, সেটার প্রবাবিলিটি 0.4। সেখান থেকে অ্যালার্জি মেডিকেশন কিনবে, সেটার প্রবাবিলিটি 0.3। আর সেখান থেকে দুইটাই কিনবে, সেটার প্রবাবিলিটি 0.1। এখন আপনাকে বের করতে হবে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট এ কাস্টমার বাইস ইদার পেইন রিলিফ অর অ্যালার্জিক মেডিকেশন, মানে হয় পেইন রিলিফ কিনবে, না হয় অ্যালার্জি মেডিকেশন কিনবে, অথবা উভয়ই কিনবে। এই অর বোথ মাঝে মধ্যে কোশ্চেন আপনাকে দিয়ে দিবে না, এটা আপনাকে বুঝে নেওয়া লাগবে। যখনই দেখবেন যে কি বলছে ইদার ইভেন্ট এ অর ইভেন্ট বি, কিন্তু অর বোথ বলে দেয় না, আপনি বুঝবেন অর বোথই চাইতেছে। এটা কোশ্চেন কখনো বলে দেয় না, এটা হইতেছে, এটা একটা কনফিউজিংয়ের ব্যাপার যে স্ট্যাটিস্টিক্সে এই জিনিসটা হয়, যে অর বোথটা আপনারা বলে দেয় না। আমার নিয়মে এটা যে এখানে যেটা উৎস আছে এটা আপনি বুঝে নেবেন, কোশ্চেন অলওয়েজ অর বোথ দেওয়া থাকে না। আর একটা কোশ্চেন আছে ফ্রম হুইচ ডিজিজ দ্য পিপল, ওকে। তো এখন এডিশন রুল কি বলে? এডিশন রুল স্টেটস দ্যাট পি মানে probability of event R happening or event A happening is equal to probability of event R plus probability of event A minus probability of event R and A। সেটা বলতে কি বুঝাইছে, আমাদের বের করতে হবে মেনলি এইটা, মানে probability of R and A, সরি R or A। এই যে probability that a customer buys either pain relief or, এই ইউনিয়ন বলতে অর, আর এই ইন্টারসেকশন বলতে অ্যান্ড। সো আমাদের এটা কেয়ার করার ব্যাপার না। সো আমরা জাস্ট এই ফর্মুলা যদি অ্যাপ্লাই করি তাহলে হয়ে যাবে। হোপফুলি সব ভ্যালু দেওয়া আছে, যেমন প্রবাবিলিটি অফ আর কি, রিলিফ মেডিকেশনের প্রবাবিলিটি কত, 0.4। তারপরে পি অফ প্রবাবিলিটি অফ এ, এ হচ্ছে অ্যালার্জি মেডিকেশনের ইভেন্টটা, ওই ইভেন্টের প্রবাবিলিটি কত, 0.3। আর হচ্ছে কি আর ইন্টারসেকশন এ, মানে দুইটা একই সাথে ঘটবে। তাহলে প্রবাবিলিটি দ্যাট এ কাস্টমার, এই যে দ্য প্রবাবিলিটি দ্যাট কাস্টমার বাইস বোথ টাইপস অফ মেডিকেশন, মানে সে দুইটাই কিনে, অর্থাৎ এখানে ইভেন্ট আরও ঘটতেছে, ইভেন্ট এও ঘটতেছে, সেইটার চান্স কত, 0.1 দিয়ে দেওয়া আছে। সো এখানে তো সব দিয়ে দেওয়া হয়ে আছে, জাস্ট আমরা এটা অ্যাপ্লাই করবো। অ্যাপ্লাই করলে কী হবে, 0.4 প্লাস 0.3 মাইনাস 0.1, সো 0.6 অ্যান্সার হয়ে গেল। এখন আর একটা কী বলছে যে কি, ফ্রম হুইচ ডিজিজ দ্য পিপল ইন দ্যাট এরিয়া মে সাফার দ্য মোস্ট। এখন এখানে দেখেন যে দ্য পিপল ইন দ্য এরিয়া মাইট বি সাফারিং উইথ পেইন প্রবলেমস মোর দ্যান অ্যালার্জি প্রবলেমস। কেন? কারণ দেখেন পেইনের প্রবাবিলিটি কত, 0.4। অর্থাৎ আপনি যদি মনে করেন যে ওইখানে 1000 জন মানুষ আছে, 1000 জনের মধ্যে তাহলে কত, এই 400 জন হইতেছে, হ্যাঁ 400 জন, 400 জন হচ্ছে আপনার পেইন রিলিফ কিনতেছে, আর হইতেছে 300 জন হইতেছে আপনার কিনতেছে, অ্যালার্জি মেডিকেশন কিনতেছে। সো প্রবাবিলিটি মানে পসিবিলিটিস কারা বেশি, অর্থাৎ ওইখানে হইতেছে এই পেইন রিলিফের পেশেন্টরাই বেশি। সো ওই জন্য বলা হয়েছে কি যে কি দ্য পিপল ইন দ্য এরিয়া মাইট বি সাফারিং উইথ পেইন প্রবলেমস মোর দেন অ্যালার্জি প্রবলেমস। এবার হচ্ছে আমরা দেখি এফএসটি অ্যাপ্লাই করে দেখি যে এফএসটি দিয়ে আমরা কীভাবে করব। আবারও আপনি করবেন কি যে কি, এই মনে করেন ক্রেতাদের একটা সংখ্যা ধরে নেবেন, মনে করেন যে কি এই ফার্মাসি থেকে 1000 জন হইতেছে সব কিছু কিনছে আর কি, যদি 1000 জন যদি কিনে দিলে কী হয়, তো ধরলাম ওই ফার্মাসিতে হইতেছে বায়ার্স আছে কত, 1000, তাহলে হইতেছে পেইন রিলিফ কতজন কিনছে, প্রবাবিলিটি দেওয়া ছিল না পেইন রিলিফের প্রবাবিলিটি 0.4, তাহলে হইতেছে আমরা ওই পার্সেন্টেজ রুল যদি অ্যাপ্লাই করি তাহলে নাম্বার অফ কাস্টমার্স হু বট পেইন রিলিফ, এই যে 1000 গুণ 0.4 মানে 400 জন। তারপরে হইতেছে তাহলে অ্যালার্জি মেডিকেশন কারা কারা কিনছে, 1000 ইন্টু 0.3, 300। তাইলে আবার যে নাম্বার অফ কাস্টমার্স হু বট পেইন রিলিফ প্লাস এনার্জি মেডিকেশন বোথ কত পার্সেন্ট ছিল, 0.1 ছিল না, তাহলে 1000কে আপনি 0.1তে যদি গুণ দেন তাহলে হইতেছে 100 জন। তাহলে আমরা এইটুকু পর্যন্ত কি পাইলাম, ক্রেতা হইতেছে 1000 জন, 1000 জনের মধ্যে হইতেছে 400 জন পেইন রিলিফ কিনে, 300 জন অ্যালার্জি মেডিকেশন কিনে, আর 100 জন দুইটাই কিনে, 100 জন দুইটাই কিনে। তাহলে শুধু পেইন রিলিফ কারা কারা কিনে, পেইন রিলিফ কিনছে হইতেছে এই 400 জন, এই 400 জনের মধ্যে আবার 100 জন আবার পেইন রিলিফের সাথে অ্যালার্জি মেডিকেশনও কিনে ফেলছে। তাহলে শুধু পেইন রিলিফ কারা কারা কিনছে, 400 মাইনাস 100, এই যে ওনলি ফর পেইন রিলিফ 400 মাইনাস 100 300। একইভাবে তাহলে শুধু অ্যালার্জি মেডিকেশন কারা কারা কিনছে,
এই যে 300 - 100 যদি আমরা করি তাহলে আমরা পাবো কি নাম্বার অফ কাস্টমার্স ওনলি বোট অ্যালার্জি মেডিকেশন 200, আর উভয় কিনছে কতজন 100। তো আমরা এই ইনফরমেশনগুলো পাইলাম। এখন দেখেন কি চাইছে আমাদের কাছে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট এ কাস্টমার বাইস ইদার পেইন রিলিফ অর এনার্জি মেডিকেশন অর বোথ। তাইলে এখন আমরা জানি কি শুধু পেইন রিলিফ কিনে হইতেছে কয়জন 400 জন, শুধু অ্যালার্জি মেডিকেশন কিনে কয়জন 300 জন, তারপরে দুইটাই কিনে কয়জন 100 জন। তাইলে ওই 1000 জনের মধ্যে আপনার ওই 1000 জনের মধ্যে হচ্ছে আপনার কি হইতেছে 1000 জনের মধ্যে হচ্ছে আপনার 300 জন কিনতেছে কি অ্যালার্জি, 400 জন কিনতেছে হচ্ছে পেইন রিলিফ, আর 100 জন দুটাই কিনতেছে। তাহলে আমি যোগ করে যদি ডিভাইডেড বাই 1000 করে দিয়ে আমরা প্রবাবিলিটিটা পেয়ে যাব। এই যে টোটাল কাস্টমার হইতেছে আমাদের এই 1000 জন, আর তারপর হইতেছে এদের মধ্যে 600, মানে এটা যোগ করে 600 আসবে। 600 জন কিনতেছে কি হয় পেইন রিলিফ কিনতেছে, না হয় অ্যালার্জি মেডিকেশন কিনতেছে, না হয় দুইটাই কিনতেছে। সেই জন্য আমাদের অ্যান্সার 0.6। এটা হইতেছে আমরা বের করলাম কেমনে, যে জাস্ট আমরা এই বায়ার্সের নাম্বারটা n=1000 অনুমান করে নিছে, অনুমান করে নিলে এই যে দেখেন অ্যান্সার হয়ে গেছে। এখানে 0.6, এখানে 0.6। এইগুলো হচ্ছে অ্যাডিশন রুল। এখানে অ্যাডিশন রুল আর একটা এক্সাম্পল দেওয়া আছে, সে এক্সাম্পলটাও সিমিলার এক্সাম্পল। আমি দুইটা করে দিচ্ছি যেন আপনারা পরে নিজের মতো করে স্টাডি করে দেখতে পারেন। সেটা পরে আসা হচ্ছে মাল্টিপ্লিকেশন রুল, যেখানে এই ফেসটে খাটে না, সেটা জাস্ট রুলটা মুখস্থ করে নিলে পারেন। ইজি একটা রুল আছে, সেটা হচ্ছে একজন পেশেন্টকে দুইটা ডিফারেন্ট ড্রাগ দেওয়া হয়েছে। সো দ্য প্রবাবিলিটি দ্যাট এক্সপিরিয়েন্সিং এ সাইড ইফেক্ট ফ্রম দ্য ফার্স্ট ড্রাগ ইজ 0.2 অ্যান্ড ফ্রম দ্য সেকেন্ড ড্রাগ ইজ 0.3 if the side effects of the two drugs are independent। মানে হইতেছে যে কি একটা সাইড ইফেক্ট আর একটা সাইড ইফেক্টকে প্রভাবিত করে না। মানে বিষয়টা এমন না যে কি প্রথমবার সাইড ইফেক্ট হইলো মানে সেকেন্ড টাইম সাইড ইফেক্ট হওয়ার চান্সেস বেড়ে গেল বা কমে গেল, এমন কিছু হয় না। মানে দুইটা ইন্ডিপেন্ডেন্ট হয় আর কি, একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নেই। সো এটাই বলছে, ইফ দ্য সাইড ইফেক্টস অফ দি টু ড্রাগস আর ইন্ডিপেন্ডেন্ট, what is the probability that the patient experiences side effects from both drugs। সো এই টাইপের যে কোশ্চেন বা সিনারিওগুলো থাকবে তখন হচ্ছে আমরা মাল্টিপ্লিকেশন রুল অ্যাপ্লাই করি। সো এখানে হইতেছে ফার্স্ট ড্রাগ থেকে আপনার অ্যাডভার্স মানে সাইড ইফেক্টের একটা প্রবাবিলিটি দেওয়া আছে 0.2, তারপর হচ্ছে সেকেন্ড ড্রাগ থেকে হচ্ছে আপনার একটা সাইড ইফেক্ট আসবে, সেই ইভেন্টের প্রবাবিলিটি দেওয়া হচ্ছে 0.3। আবার বলে দিচ্ছে ইভেন্ট এফ অ্যান্ড ইভেন্ট এস আর ইন্ডিপেন্ডেন্ট, এই জন্যে আমরা মাল্টিপ্লিকেশন রুল অ্যাপ্লাই করতে পারবো, যেহেতু তারা ইন্ডিপেন্ডেন্ট। ওই জন্যে এই ধরনের কোশ্চেনগুলো ইউজুয়ালি ইন্ডিপেন্ডেন্ট এটা বলেই দিবে। সো মাল্টিপ্লিকেশন রুল কী বলে, বলছে কি হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দি পেশেন্ট এক্সপিরিয়েন্সেস সাইড ইফেক্টস ফ্রম বোথ ড্রাগস। বোথ বলছে, সো আমরা কি যে আমরা ইন্টারসেকশনটা করবো, মানে হইতেছে এফও করতেছে অ্যান্ড এসও করতেছে। সো ওই সব ক্ষেত্রে আমরা ইন্টারসেকশন ইউজ করি। সো আমরা জাস্ট দুটো মাল্টিপ্লাই করে দেবো, অর্থাৎ 0.2 × 0.3 ইজ ইকুয়াল টু 0.06। সেই কোশ্চেনগুলোতে অ্যাকচুয়ালি এফএসটি ইউজ করা যায় না, অর্থাৎ নট পসিবল। সেই এটাই আপনি জাস্ট রুল দিয়ে করবেন, সামনে যেগুলো দেখাবো সেই সবগুলো এফএসটি দিয়ে করা যাবে। সো আর একটা মাল্টিপ্লিকেশন রুলের এক্সাম্পল আছে, এখানে কি বলছে যে কি এ নার্স অ্যাডমিনিস্টার্স মেডিকেশন টু এ পেশেন্ট। আচ্ছা, এটা আপনারা দেখে নিন, সেম আগেরটার মতোই। এরপর আসা হচ্ছে আমাদের হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি। সো কন্ডিশনাল প্রবাবিলিটির এক্সাম্পল দেখি একটা যে কী হয়। মেইন হচ্ছে একটা দেওয়া থাকে আর একটা বের করতে হয়, এরকম হিসেবে। ধর সো এখানে কি বলছে যে কি এ ড্রাগ ইজ নোন টু বি ইফেক্টিভ ইন 90% অফ পেশেন্টস হু হ্যাভ এ স্পেসিফিক সিমটম। মানে একটা ড্রাগ আছে আর একটা সিমটম আছে, সো ওই ড্রাগটা যদি পেশেন্টদের উপরে যদি অ্যাপ্লাই করা হয় তাহলে হচ্ছে যে 90% উপরে ইফেক্টিভ হয় আর কি। তাহলে ইফ 70% অফ দি পেশেন্টস ইন এ ক্লিনিক হ্যাভ দিস সিমটম অ্যান্ড দ্য প্রবাবিলিটি দ্যাট এ পেশেন্ট ইজ বোথ ইফেক্টিভ উইথ দ্য ড্রাগ and has the symptom is 0.63. What is the probability that a patient has the symptom given that the drug is effective? এই given that যখনই দেখবেন তখনই বুঝবেন যে ওটা হচ্ছে একটা কন্ডিশনাল প্রবাবিলিটির কেস বা প্রবলেম। বিকজ কন্ডিশনাল প্রবাবিলিটি হয় কি যে একটা ইভেন্টের ঘটার প্রবাবিলিটি দিয়ে দেয় আর একটার বের করতে হয়। এখন এই যে কোশ্চেনটা করলেন
বিষয়টা কেন কনফিউজিং লাগতেছে না? ইট ইজ ট্রু, আপনি যদি কন্ডিশনাল প্রবাবিলিটি যদি ফর্মুলা দিয়ে যদি ম্যাথটা করতে যান কমপ্লেক্স হবে, বা একটা ম্যাথ মনে করেন আপনি করলেন, পরেরটা দেখবেন যে কারোটা হইতেছে না। যেমন কন্ডিশনাল প্রবাবিলিটি কি স্টেট করে, প্রবাবিলিটি অফ এস গিভেন দ্যাট ই, এখানে একটা মানে হরিজন মানে একটা ভার্টিক্যাল বার দিয়ে ই দেওয়া মানে হচ্ছে প্রবাবিলিটি অফ ইভেন্ট এস হ্যাপেনিং গিভেন দ্যাট ই হ্যাপেন্ড, মানে এটা হয়ে গেছে, ইভেন্ট ই হয়ে গেছে, ইভেন্ট এস হবে, সেটার প্রবাবিলিটি কতটা বের করতে হবে। তো এটার সূত্র কি, প্রবাবিলিটি অফ ই ইন্টারসেকশন এস ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ ইভেন্ট ই, এই হচ্ছে সূত্র। তাই এই সূত্রটা হচ্ছে আমাদের অ্যাপ্লাই করতে হবে। তাইলে প্রবাবিলিটি অফ ইভেন্ট ই কি বের করা আছে আমাদের, ই হইতেছে আবার দেওয়া নাই। এই পি যদি আপনি বের করতে চান তখন আবার আপনাদের আর একটা ফর্মুলা ডিরাইভ করতে হবে। এই ডিরাইভটা কেমন করবেন, মাথা খাটায় বের করতে হবে আপনাদেরকে। সো এখানে মাথা খাটায় বের করা হয়েছে। এরপরে এই ইন্টারসেকশন এস ডিভাইডেড বাই পি সেটা হইতেছে করা হয়েছে। সো পি বের করছে প্রথমে, তারপরে ফর্মুলা হইতেছে বসাই দিছে, আমাদের অ্যান্সার কত আসছে 1, এটা হইতেছে অ্যান্সার। সো বাকিগুলো দেওয়া ছিল কোশ্চেন থেকে ইন্টারপ্রেট করে করে বের করা হয়েছে। সো এটা আমি সলিউশনটা আপনি এই জন্যই দিয়ে রাখছি আর কি, যে কারো যদি আসলে ইন্টারেস্ট থাকে দেখার তো ওইভাবে করতে পারে। বাট আমি অ্যাকচুয়ালি এই টাইপের কোশ্চেন অলওয়েজ এফএসটি দিয়ে সলভ করি। সো দেখি চলেন আগে কোশ্চেনটা এক জায়গায় তুলে নেই, তাহলে দেখাইতে সুবিধা হয়। আশা করি আবার নোটপ্যাডে সিক্রেট কিছু লেখা নেই, বাচ্ছি নিচে যাই। কই রাখ এখানে, ওকে রাখলাম। তাহলে আবার কি বলছে, প্রথম লাইন কি বলছে, এ ড্রাগ ইজ নোন টু বি ইফেক্টিভ ইন 90% অফ পেশেন্টস হু হ্যাভ স্পেসিফিক সিমটমস। তাহলে আবার আমরা ধরে নেব কি, যে ধরবো কি, যে কি মনে করি যে কি পেশেন্ট হইতেছে 1000 জন, তাইলে ইফ 70% অফ দ্য পেশেন্টস ইন এ ক্লিনিক হ্যাভ দিস সিমটম, তাই পেশেন্ট যদি 1000 জন হয় তাইলে হইতেছে তাদের 70% কি বলছে যে কি ক্লিনিক ওই সিমটম আছে। তাহলে এই যে পেশেন্টস উইথ দ্যাট স্পেসিফিক সিমটম, এই 1000 ইন্টু 0.70 ইজ ইকুয়াল টু 700। এরপরের লাইন কি বলছে, এরপরের লাইন বলছে হচ্ছে যে কি 70% of the patients in a clinic have this symptom and the probability that a patient is both effective with the drug and has symptom is 0.63। তাহলে এই 700 জনের মধ্যে এই ড্রাগটা হইতেছে ইফেক্টিভ 90%। এই যে এখানে যেহেতু 90% বলছে, মানে 700 জনের মধ্যে এই ড্রাগটা হইতেছে 700 জনের 90% ক্ষেত্রে হইতেছে ড্রাগটা হচ্ছে ইফেক্টিভ, ফাইনালি বলতে পারছি আমি। সো তাহলে কতজন আসে, 700 ইন্টু 0.90 মানে হচ্ছে 630 পেশেন্টস। এরপর হচ্ছে কি বলছে, এই যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট এ পেশেন্ট হ্যাজ দ্য সিমটম গিভেন দ্যাট দি ড্রাগ ইজ ইফেক্টিভ। তাইলে হইতেছে এখন যে নাম্বার অফ পেশেন্টস ইফেক্টিভ উইথ দি ড্রাগ অ্যান্ড হ্যাভ দ্য সিমটম কত আসবে, 1000 ইন্টু 0.63 করলে কত আসে, 630 আসতেছে। তাহলে এখন এইটা ডিভাইডেড বাই এইটা হওয়া উচিত। হ্যাঁ, এই যে বলছে যে কি পেশেন্ট হ্যাজ দ্য সিমটম গিভেন দ্যাট দি ড্রাগ ইজ ইফেক্টিভ। সো ড্রাগ হইতেছে ইফেক্টিভ, ড্রাগ ইফেক্টিভের কেস হইতেছে নিচে গেছে, আর পেশেন্ট হ্যাজ দ্য সিমটম হচ্ছে উপরে গেছে, উপরে গিয়ে এটা হচ্ছে 1.0 আসছে, এটা হইতেছে অ্যান্সার। সো এইটার যে অ্যান্সার আর ওইটার যে অ্যান্সার সেম। এরপরের কোশ্চেন কি বলছে, আমি কন্ডিশনাল প্রবাবিলিটি একটা বেস থিওরেমের সবগুলো এক্সাম্পল দিয়ে দেখাবো যেন বুঝতে সহজ হয় বিষয়টা। বলছে যে কি একটা ক্লিনিক্যাল ট্রায়ালে 25% পার্টিসিপেন্টের একটা জেনেটিক মার্কার আছে, আর যাদের ওই জেনেটিক মার্কার আছে তাদের মধ্যে 40% হচ্ছে অ্যাডভার্স রিয়াকশন হচ্ছে এক্সপিরিয়েন্স করে, আর যাদের ওই জেনেটিক মার্কার নাই তাদের মধ্যে হচ্ছে 10% কি অ্যাডভার্স রিয়াকশন এক্সপিরিয়েন্স করে।
তাহলে কি বের করতে হবে কিছু কি হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট এ পার্টিসিপেন্ট হ্যাজ দ্য জেনেটিক মার্কার given that they experienced an adverse reaction. So এটা হলো given that মানে এটা হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটির কেস। সো এইখানে আপনি যেটা ফর্মুলা দিয়ে করতে পারেন, তখন দেখেন ফর্মুলা দিয়ে করতে গেলে আরেকটা ফর্মুলা বের করা লাগতেছে এখানে, ওই জিনিসটা এক্সাম্পলে মাথায় নাও আসতে পারে। সো সহজ করার জন্য কি ডিরেক্টিভ এস্টিমেটে দেবো আবার। সো কোশ্চেনটা আমি আবার কপি করি। রাখারই জায়গা নেই। সো প্রথম লাইন, একটা ক্লিনিক্যাল ট্রায়ালে 25% পার্টিসিপেন্টসের একটা জেনেটিক মার্কার আছে। তাহলে আমরা আবার ধরি পার্টিসিপেন্টস বা নাম্বার অফ পেশেন্টস 1000 না ধরে অন্য কিছু জায়গায় ধরতে পারেন, 500 100 যা খুশি, আমি ইউজুয়ালি 1000 ধরি। তাহলে 25%-এর কী বলছে জেনেটিক মার্কার আছে। তাহলে পেশেন্টসের জেনেটিক মার্কার কত? 1000 ইন্টু 0.25 মানে 250 জনের জেনেটিক মার্কার আছে এই 1000 জনের মধ্যে। এবার কি বলছে, যাদের জেনেটিক মার্কার আছে তাদের মধ্যে 40% অ্যাডভার্স রিয়াকশন এক্সপিরিয়েন্স করে। জেনেটিক মার্কার আছে কয়জনের? 250 জনের। 250 জনের 40% কত হয়? 250 ইন্টু 0.40 মানে হচ্ছে এই 100 জন পেশেন্টদের অ্যাডভার্স ইফেক্ট আছে। এরপরের লাইন কি বলছে, মানে যা যা বলছে সবগুলো আগে হচ্ছে লিখে যাবেন, পরের প্রবাবিলিটি ক্যালকুলেশন পরে। সো আমরা এই লাইন পর্যন্ত গেছি। তারা বলছে কি অ্যামং দোজ উইদাউট দি জেনেটিক মার্কার। তাহলে আগে বের করি জেনেটিক মার্কার নাই কাদের। 1000 জনের মধ্যে 250 জনের জেনেটিক মার্কার আছে। তাহলে নাই 1000 মাইনাস 250 ইজ ইকুয়াল টু 750। এদের কোনো জেনেটিক মার্কার নাই। এবার আসি among those without the genetic marker only 10% experience an adverse effect। তাহলে এই 750 জনের 10% হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট এক্সপিরিয়েন্স করে। তো দিলাম 750 ইন্টু 0.10 ইজ ইকুয়াল টু 75 মানে 75 পেশেন্টস এক্সপিরিয়েন্স অ্যাডভার্স ইফেক্ট যাদের কোনো জেনেটিক মার্কার নাই। এবার কি বলছে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট এ পার্টিসিপেন্ট হ্যাজ দি জেনেটিক মার্কার। এখন তাইলে what is the probability that a participant has a genetic marker given that they experienced an adverse reaction। given that কি বলছে, আমাদেরকে বলেই দিছে যে ওরা একটা অ্যাডভার্স রিয়াকশন এক্সপিরিয়েন্স করছে। তো এখন আমরা বের করি এই 1000 জনের মধ্যে অ্যাডভার্স রিয়াকশন কারা কারা কয়জন এক্সপিরিয়েন্স করছে। এখানে 100 জন এক্সপিরিয়েন্স করছে, এখানে 75 জন এক্সপিরিয়েন্স করছে। তাহলে টোটাল কত হলো? 175 না, 175 আমরা ঠাস করে নিচে বসাই দেব। এটাকে কি বলে? এটা বাংলা হচ্ছে মেবি হর বলে, রাইট? বাংলায় হর বলে, ইংলিশে হয় ডিনোমিনেটর নয় নমিনেটর, কিছু একটা কনফিউজ গুলাই ফেলছি। সো যেটা গিভেন দ্যাট যে দেওয়া থাকবে সে নাম্বারটা হচ্ছে নিচে চলে যাবে। এরপরে উপরে কি বসাইতে হবে সেটা আমরা দেখি। সেটা হচ্ছে প্রবাবিলিটি আমাদের কি চাইছে, এ পার্টিসিপেন্ট হ্যাজ দি জেনেটিক মার্কার। এখন আমাদের দেখতে হবে যে জেনেটিক মার্কারটা হোয়াট ইজ। এখন আমাদের কিন্তু বলেই দিছে যে কি অ্যাডভার্স রিয়াকশন সে এক্সপিরিয়েন্স করবে, এটা বলেই দিছে। এখন আমাদের দেখতে হবে কি যারা যারা অ্যাডভার্স রিয়াকশন এক্সপিরিয়েন্স করছে তাদের মধ্যে কয়জনের জেনেটিক মার্কারটা আছে। সো অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে টোটাল এক্সপিরিয়েন্স করছে 175 জন। এই 175 জনের মধ্যে হইতেছে 75 জনের মধ্যে কোনো জেনেটিক মার্কার ছিল না। আর আচ্ছা আমি উল্টায় বলছি, টোটাল নাম্বার অফ পিপল হু এক্সপিরিয়েন্স অ্যাডভার্স রিয়াকশন হচ্ছে 175। সো এই 175 জনের মধ্যে হচ্ছে 100 জন আছে যাদের জেনেটিক মার্কার আছে। সো ওই জন্য এই 100টা হইতেছে এখানে চলে গেছে। সো 100 ডিভাইডেড বাই 175 হচ্ছে 0.571। এটাই হইতেছে অ্যান্সার। এটা সেগুলো হচ্ছে আর একটা ম্যাথ। সো আবার রিভিউ করি। সেটা হইতেছে প্রথমে বলছে যে কি 25%-এর একটা সার্টেন জেনেটিক মার্কার আছে। সো আমরা ধরে নিলাম পেশেন্ট হচ্ছে 1000 জন। তাহলে 1000 জনের 25% করলে হবে 250।
এরপরে বলছে কি যাদের এই জেনেটিক মার্কার আছে তাদের হইতেছে 40% অ্যাডভার্স রিয়াকশন এক্সপিরিয়েন্স করে। তাহলে 250-এর 40% করলে কত হয়? 100। অর্থাৎ এই 100 জন পেশেন্ট হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট এক্সপিরিয়েন্স করে, আবার একই সাথে তাদের জেনেটিক মার্কারও আছে। এখন আবার এরপরে কি বলছে যে কি যাদের জেনেটিক মার্কারটা নাই ওদের 10% এক্সপিরিয়েন্স করে। তাহলে জেনেটিক মার্কার নাই কাদের? এখন তাহলে 250 জনের জেনেটিক মার্কার আছে, তাহলে এখান থেকে 1000 বিয়োগ করলে 750 জনের জেনেটিক মার্কার নাই। এই 750-এর 10% করলে হবে হচ্ছে 75 জন পেশেন্টস যারা হইতেছে অ্যাডভার্স ইফেক্ট এক্সপিরিয়েন্স করে, সাথে ওদের কোনো জেনেটিক মার্কার নাই। এবার আমাদের বলছে কি যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট এ পার্টিসিপেন্ট হ্যাজ দ্য জেনেটিক মার্কার গিভেন দ্যাট দি এক্সপিরিয়েন্সড অ্যান অ্যাডভার্স রিয়াকশন। গিভেন দ্যাটে বলছে যে কি ওরা হইতেছে একটা অ্যাডভার্স রিয়াকশন এক্সপিরিয়েন্স করছে। তাহলে এখন এই 1000 জনের মধ্যে টোটাল কজন অ্যাডভার্স রিয়াকশন এক্সপিরিয়েন্স করছে ওটাকে বের করতে হবে। এখান থেকে 100 জন যাদের জেনেটিক মার্কার আছে ওদের থেকে 100 জন, তারপরে যাদের কোনো জেনেটিক মার্কার নেই ওদের থেকে 75 জন, তাহলে হলো কত? 175। এবার চাইছে কি যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট এ পার্সেন্টেজ হ্যাজ দ্য জেনেটিক মার্কার। তাহলে এখন আমরা দেখি যে জেনেটিক মার্কার ছিল কোথায়। এখানে কি কোনো জেনেটিক মার্কার ছিল? এই 750 জনের না, ছিল না। এখানে কি ছিল? হ্যাঁ ছিল, যে এখানে 250 জনের জেনেটিক মার্কার ছিল। এদের মধ্যে 100 জন পেশেন্টস অ্যাডভার্স ইফেক্ট হইতেছে এক্সপিরিয়েন্স করছে। এখন আমাদের বলছে কি যে গিভেন দ্যাট দে এক্সপিরিয়েন্সড এন অ্যাডভার্স রিয়াকশন। সেটা যেহেতু এটা গিভেন দ্যাট বলেই দিছে, তাই হচ্ছে এই 100 জন পেশেন্টসের এটা হইতেছে আমরা এখানে বসাই দিলাম, বসাই হচ্ছে অ্যান্সারটা বের করে ফেললাম। এই হইতেছে গেল। এই যে দেখেন যে রিংসেবেল যে there are 175 patients feeling adverse effects and among them 100 have genetic markers. So there are 1 patient feeling adverse effects and among them 100 and 175 have genetic markers. So এটা হচ্ছে probability. এরপর আসে আমাদের কি যে বেস থিওরেম। বেস থিওরেম হচ্ছে সেম, এটা হইতেছে গিভেন দ্যাট ইফ এ পারসন টেস্ট পজিটিভ, অর্থাৎ এটা হইতেছে কি গিভেন দ্যাট এটা বলে দিছে। So what is the probability that they actually have the disease? এটা হইতেছে কন্ডিশন প্রবাবিলিটির কেস। এর বেস থিওরেমের একটা ফর্মুলা যেটা স্টেট করে, এই যে ফর্মুলাটা আমি দেখাবো না, আমি জাস্ট এগুলো লিখে দিচ্ছি হচ্ছে সেলফ স্টাডি করার জন্য। কারো যদি ইচ্ছা হয় আপনি এগুলো দেখেন, কজ সলভ তো করবে এফএসটি দিয়েই। সো আমি জাস্ট এফএসটি ইয়াটাই দেখাবো। সো আবার এই কোশ্চেনটা কপি করি। বেস থিওরেমটা আমি করে রাখতে যে আপনাদের যদি করা শেখার ইচ্ছা থাকে সো দেখে নেবেন আর কি। But usual case here FST better. So question tag. In a population 1% individuals have a particular disease. তো ধরে নেই ওই পপুলেশন হচ্ছে ইন্ডিভিজুয়াল আছে 1000 জন, তাহলে ডিজিজ আছে কতজন? 1000 জনের 1% যদি করেন তাহলে 10 জন থাকে, মানে 10 জনের সেই ডিজিজ আছে। এরপরে কি বলছে? এ ডায়াগনস্টিক টেস্ট ফর দিস ডিজিজ হ্যাজ এ 95% সেন্সিটিভিটি বা ট্রু পজিটিভ রেট অ্যান্ড এ 90% স্পেসিফিসিটি বা ট্রু নেগেটিভ রেট। মানে বলছে কি একটা ডায়াগনস্টিক টেস্ট আছে, সেই ডায়াগনস্টিক টেস্টটা হচ্ছে যদি আপনি অ্যাপ্লাই করেন কোনো রোগীর উপর, যদি অ্যাপ্লাই করেন তাহলে 95% চান্স আছে যে সেই রোগী আসলে ওই ডিজিজ তার হইতেছে আক্রান্ত, এবং সেই ডায়াগনস্টিক টেস্টটা বলছে কি হ্যাঁ ও আক্রান্ত। এটাকে বলা হচ্ছে ট্রু পজিটিভ রেট। মানে সেই টেস্ট বলছে হচ্ছে যে পজিটিভ, আর ওই রোগীর শরীরে বলছে যে কি হ্যাঁ পজিটিভ, যেটা বলছে ট্রু পজিটিভ রেট। আর 90% কী হয় যে কি ট্রু নেগেটিভ রেট। ট্রু নেগেটিভ রেট মানে কি? মানে হইতেছে কি ওই রোগীর শরীরে কোনো রোগ নাই, আর সেই ডায়াগনস্টিক টেস্টটা বলছে যে কি হ্যাঁ ওই শরীরের কোনো রোগ নাই, এই জন্য এটাকে বলে ট্রু নেগেটিভ। শরীর বলতেছে নেগেটিভ, তারপরে হইতেছে ডায়াগনস্টিক টেস্টটা বলতেছে নেগেটিভ, সো ওটা হইতেছে ট্রু নেগেটিভ রেট, এটাই বলছে আর কি। এবার বলছে যে কি ইফ এ পারসন টেস্ট পজিটিভ হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দে অ্যাকচুয়ালি হ্যাভ দ্য ডিজিজ। সেই হইতেছে গিভেন দ্যাট। তাহলে ব্যাপারটা কী দাঁড়ায়? এই যে এ ডায়াগনস্টিক টেস্ট ফর ডিজিজ হ্যাজ এ 95% সেন্সিটিভিটি, তাহলে তার মানে কি এই যে যাদের রোগী, যাদের এই কমিউনিটিতে 10 জনের অসুখটা আছে, এই 10 জনের মধ্যে 95%, তাহলে 10 জনের 95% কত হয়? 9.5। 9.5 জন 9.5 ইন্ডিভিজুয়ালস উইল বি কারেক্টলি ডায়াগনোসড অ্যাজ ডিজিজড বা প্রেডিক্টেড অ্যাজ পজিটিভ। ওদের আসলে রোগ আছে অ্যান্ড টেস্ট ঠিকভাবেই বলছে যে ওদের রোগ আছে। সো
সো এই তো এসে গেল হচ্ছে কি আর এক লাইন। এখন 9.5 ইন্ডিভিজুয়াল বলতে কিছু হয় না, কিন্তু আমরা ম্যাথ করার খাতিরে ধরে নিলাম, কিন্তু দশমিক পসিবল। তাইলে এখন এর পরের লাইন কি, যে এখন আমাদের এই ট্রু নেগেটিভ রেটটা বের করতে হবে। সো আমাদের যদি 10 জনের যদি অসুখ থাকে, তাহলে অসুখ থাকবে না কাদের? 990 জনের, তাহলে কোনো অসুখ নাই। এখন বলছে কি যে এই যে 990 জনের যে কোনো অসুখ নাই, মানে ওদের শরীর বলতেছে কি নেগেটিভ। এখন আপনি যদি টেস্ট করতে দেন, তাহলে হইতেছে টেস্টেরও নেগেটিভ বলা উচিত না। সো এই যে ট্রু নেগেটিভ রেটটা, যেটা যে দুইখান থেকে বলতেছে নেগেটিভ, সেটার চান্স কত? 90%। তাইলে 990 জন মানুষের কোনো রোগ নাই, এরা সবাই টেস্ট করতে গেল। এখন তাহলে এদের মধ্যে 90%কে হইতেছে ওই টেস্ট বলবে যে কি হ্যাঁ ওদের মধ্যে হইতেছে আসলে কোনো রোগ নাই। অর্থাৎ এই 990 জনের মধ্যে 891 জন থাকবে যাদের শরীরে আসলে কোনো রোগ নাই, টেস্টও বলবে যে ওদের শরীর আসলে কোনো রোগ নাই। কিন্তু বাকি যারা আছে, এই যে সে 990 থেকে 891 যদি বিয়োগ দেন, বাকি যারা থাকে ওদের ক্ষেত্রে হইতেছে কি, মানে এই 99 জনের ক্ষেত্রে হইতেছে কি, ওদের শরীরে কোনো রোগ নাই, কিন্তু টেস্ট বলতেছে যে কি ওদের রোগ আছে। এই হইতেছে কেস। আমরা আমাদের কোশ্চেন ঠিকঠাকভাবে পুরোপুরি ইন্টারপ্রেট করে ফেলছি। এবার হইতেছে আমাদের প্রবাবিলিটিটা বের করতে হবে। সো গিভেন দ্যাট ইফ এ পারসন টেস্ট পজিটিভ, যেহেতু গিভেন দ্যাট বলছে, এখন আমরা যোগ করব যে কয়জন পজিটিভ হয়েছে। পজিটিভ কয়জন হয়েছে দেখি। এই যে প্রেডিক্টেড পজিটিভ 9.5, আর এখানে এটা নেগেটিভ প্রেডিক্টেড পজিটিভ 99। তাহলে 99 প্লাস 9.5 কত হবে? 108.5। এদেরকে হইতেছে পজিটিভলি টেস্ট আসছে আর কি। এখন সেই পজিটিভ টেস্ট কারেক্ট না ফলস ডাজেন্ট ম্যাটার। বলছে কি যে গিভেন দ্যাট ইফ এ পারসন টেস্ট পজিটিভ, এইখানে যা বলছে আমরা জাস্ট ওটাই বের করলাম, করে এটাতে ঠাস করে নিচে বসাই দিলাম। এরপরে বলছে কি হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দে অ্যাকচুয়ালি হ্যাভ দ্য ডিজিজ। এখন আমরা দেখি তো অ্যাকচুয়ালি কাদের ডিজিজ ছিল। অর্থাৎ এখন আমরা কোন ইসে যাব? আমরা যাব হইতেছে যে প্রেডিক্টেড অ্যাজ পজিটিভ প্লাস দে হ্যাভ দ্য ডিজিজ। এদেরকে পজিটিভ হিসেবে প্রেডিক্ট করা হয়েছে, কিন্তু এই 990 জন মানুষের কিন্তু অ্যাকচুয়ালি কোনো রোগ ছিল না। সো অর্থাৎ পজিটিভ প্রেডিক্ট করা হলেও অ্যাকচুয়ালি ওদের কোনো রোগ নাই। সো এটা আমাদের দেখার বিষয় না, কারণ এখানে কি বলছে যে দে অ্যাকচুয়ালি হ্যাভ দ্য ডিজিজ। সো এটা বাদ। এখন আমরা এই প্যারায় যাই। এখানে কি, এখানে যারা ছিল হচ্ছে 9.5 ইন্ডিভিজুয়ালস, এদেরকে পজিটিভ হিসেবে প্রেডিক্ট করা হয়েছে, সাথে এদের কারেক্টলি ডায়াগনোসড, মানে ওরা আসলেই রোগী, ওদের ভিতরে আসলে ওই রোগটা আছে, অ্যান্ড আসলে হইতেছে ওদেরকে রোগী হিসাবে ট্রিট করা হয়েছে। অর্থাৎ 9.5 এটা হইতেছে আমাদের ইন্টারেস্টের ব্যাপার। এই জিনিসটাকে আমরা এই উপরে নিয়ে যদি বসাই দিই, তাহলে হইতেছে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। সেটা হচ্ছে 0.0875। সেটাই এখানে ইউনিটারি মেথডটা রিভিউ করে দেওয়া হয়েছে বোঝার জন্য। সো এইগুলো হচ্ছে আমাদের এই ম্যাথটা। এরপর আর একটা এক্সাম্পল দেওয়া আছে, একদম সিমিলার এক্সাম্পল। সো ওটা হইতেছে আপনারা নিজেরা একটু দেখে নিন, একদম সেমই এক্সাম্পল, আমি দুইটা করে দিয়ে রাখছি জাস্ট। এরপর আসা হচ্ছে আমাদের মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস। এখন একটু চিল করার ব্যাপার, উপরেরগুলো বেশি কমপ্লেক্স ছিল। সো মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট অ্যাকচুয়ালি কি, যে ইভেন্টগুলো একই সাথে ঘটতে পারে না সেগুলো হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস। অর্থাৎ ইভেন্টস দ্যাট ক্যান নট অকার টুগেদার আর নোন অ্যাজ মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস। ফর এক্সাম্পল, আপনি যদি একটা টস করেন, একই সাথে হেড আর টেইল কখনো একসাথে পড়বে না, সেটা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস। একইভাবে যদি ইফ ইউ গিভ এ মেডিসিন টু এ পেশেন্ট experiencing adverse effects and not experiencing adverse effects are two mutually exclusive events. মানে শরীরের অর্থাৎ কি অসুস্থ হয়েছে প্লাস অসুস্থ হয় নাই, এই দুইটা ঘটনা তো একসাথে করতে পারবে না, হয় অসুস্থ হবে হয় অসুস্থ হবে না। সো ইভেন্টগুলো কি মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। সো দুইটা ইভেন্ট মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট কিনা এটা চেক করা দিতে পারে। সো সেগুলো কীভাবে চেক করতে হয়, যে এই দুইটা যে কন্ডিশন আছে, এই দুইটা কন্ডিশনের যে কোনো একটা স্যাটিসফাইড হয়ে যাবে। অর্থাৎ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু এমটি সেট বা পি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু 0। যেমন ধরেন একটা কোশ্চেন, একটা ডাইস রোল করা হইলো, লেট অ্যান ইভেন্ট বি গেটিং অ্যান ইভেন্ট নাম্বার। অর্থাৎ একটা ইভেন্ট দেওয়া আছে গেটিং অ্যান ইভেন্ট নাম্বার। সো ইভেন্টটা কি ইজ ইকুয়াল টু সেট 246, এই হচ্ছে এই একটা ইভেন্ট। অ্যান্ড অ্যানাদার ইভেন্ট কি, যে গেটিং অ্যান অড নাম্বার, মানে 1, 3
অ্যান্ড 5। এখন এই ইভেন্টগুলো মিউচুয়ালি এক্সক্লুসিভ কিনা। সো আমাদের স্যাম্পল স্পেসকে আমরা তো জানি যে একটা ডাইস রোল করলে এগুলো আসতে পারে, এই আউটকামগুলো আসতে পারে, সেটা হচ্ছে স্যাম্পল স্পেস। এবার দেখেন যে কি লেট দ্য ইভেন্ট অফ গেটিং ইভেন নাম্বার ইজ এ অ্যান্ড দি ইভেন্ট অফ গেটিং অ্যান অড নাম্বার ইজ বি। তাইলে কি হইলো, ইভেন্ট হচ্ছে একটা স্যাম্পল স্পেসের একটা সাবসেট, তাই তো। তাহলে হইতেছে এখন আমাদের জাস্ট এইখানকার ইভেন্ট নাম্বারগুলো নিয়ে একটা সেট তৈরি করি 2, 4, 6। এটাই হচ্ছে আমরা ধরতেছি কি ইভেন্ট এ, এটা হইতেছে আমরা ইভেন্ট এ ধরতেছি। সো ইভেন্ট এর মধ্যে কি আছে 2, 4, 6। সিমিলারলি তাহলে ইভেন্ট বি পাওয়ার নাম্বারের মধ্যে কি থাকবে 135। এবার এই দুটোর আপনি ইন্টারসেক্ট করেন, দেখেন তো এর মধ্যে কি কোনো কমন এলিমেন্ট আছে? নাই। কমন এলিমেন্ট যদি না থাকে, ছোটোবেলায় যে পড়ছিলাম, তাহলে কী হবে একটা এমটি সেট চলে আসবে। এই জন্যই যে কি এই ইভেন্টগুলো মিউচুয়ালি এক্সক্লুসিভ। সেই হইতেছে একটা কন্ডিশন ফিল আপ হয়েছে, এই কন্ডিশনটা ফিল আপ হয়েছে, সো ওয়ার ডান। বলছে কি এগুলো হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ। এবার আর একটা আছে যে 150 জন ইঁদুর আছে, 150টা ইঁদুর আছে। এদের মধ্যে 90 জনের হচ্ছে একটা ডোমিনেন্ট জিন আছে কোড কালারের জন্য, এটাকে আমরা ইভেন্ট সি বলতেছি। আর 40টা ইঁদুরের মধ্যে লং টেইলসের জিন আছে, এটা আমরা ইভেন্ট এল বলতেছি। এবং এই 150-এর মধ্যে 20 জনের হইতেছে দুইটাই আছে। তাহলে এখন সি অ্যান্ড এল কি মিউচুয়ালি এক্সক্লুসিভ? এখানে দেখেন বলেই দিছে যে কি 20 জনের দুইটাই আছে। তাহলে এখন আমরা যদি এই সি ইন্টারসেকশন এল করি, মানে ইভেন্ট সি অ্যান্ড ইভেন্ট এল হ্যাপেনিং টুগেদার, এটার প্রবাবিলিটি কত? এটার প্রবাবিলিটি হচ্ছে 0.13। কিন্তু আমরা কি বলছিলাম, ইভেন্ট এ অ্যান্ড ইভেন্ট এল এই দুটার প্রবাবিলিটি 0 হওয়া লাগবে, বা এই দুটার মধ্যে একটা ফাঁকা সেট থাকা লাগবে। কিন্তু এখানে কত চলে আসছে 0.13। দেখেন কোশ্চেনে বলে দিচ্ছে যে কি হ্যাভ বোথ ডোমিনেন্ট জিন। তাইলে কি এগুলো কি মিউচুয়ালি এক্সক্লুসিভ? অবশ্যই না। আর আপনি যদি ম্যাথমেটিক্যালিও করেন তাও দেখবেন যে না, আসে নাই। 0 হওয়ার কথা ছিল সি ইন্টারসেকশন এল, বাট আসছে কি 0.13। সো এগুলো মিউচুয়ালি এক্সক্লুসিভ। আর একটা এক্সাম্পল দিচ্ছি যে একটা স্যাম্পল, মানে স্যাম্পল কন্টেন্স এ টোটাল অফ 100 ইন্ডিভিজুয়ালস দ্যাট আর স্যাম্পল ফ্রম 2 ডিজিজ ডিপার্টমেন্টস। এখন এই 100 জনের মধ্যে হচ্ছে 60 জনের ক্যান্সার আছে। এখন আবার এই 100 জনের মধ্যে 15 জন হচ্ছে স্মোক করে। আর যাদের যে 60 জনের মধ্যে ক্যান্সার আছে, এদের মধ্যে হচ্ছে 9 জন স্মোক করে। এবার বলছে কি লেট ডি বি দ্য ইভেন্ট, অর্থাৎ ইভেন্ট ডি কি এ র্যান্ডমলি সিলেক্টেড ইন্ডিভিজুয়াল স্মোকস। আর এই একটা ইভেন্ট দিছে, এই ইভেন্টটা কি যে র্যান্ডমলি সিলেক্টেড ইন্ডিভিজুয়াল ইজ ডায়াগনোসড উইথ ক্যান্সার। অর্থাৎ বলছে কি এই দুটি ইভেন্ট কি মিউচুয়ালি এক্সক্লুসিভ নাকি? তাহলে হচ্ছে আমরা এই ডি ইন্টারসেকশন এটা বের করি। সো ডি ইন্টারসেকশন এ কী হবে, সেটা হইতেছে আপনি হইতেছে র্যান্ডমলি একজনকে পিক করলেন, সেই স্মোক করে এবং তার ক্যান্সার আছে, এটার চান্স কত? তো আমাদের টোটাল কত ইন্ডিভিজুয়ালি 100 জন না? সো এই 100 জন আমরা দিয়ে দিলাম। এবার আমাদের দেখতে হবে যে কি এই 100 জনের মধ্যে কয়জন স্মোক করে প্লাস কয়জনের ক্যান্সার আছে। দেখেন 60 জনের ক্যান্সার আছে, ওই 60 জনের মধ্যে থেকে 9 জন হইতেছে স্মোক করে। সো আমরা পেয়ে গেলাম, ডিরেক্ট পেয়ে গেলাম, কোশ্চেনেই দিয়ে দিছে। সো 9 ডিভাইডেড বাই 100, 0.09। এটার ভ্যালু কি আসার কথা ছিল? 0 আসার কথা ছিল, বাট আসছে কি 0.09। সো ইভেন্টস ডি অ্যান্ড এ মিউচুয়াল এক্সক্লুসিভ না, সেগুলো। এরপর আসা হচ্ছে যে কি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ডিপেন্ডেন্ট ইভেন্টস। সো এগুলো কি যে কি ইফ দি অকারেন্স অফ ওয়ান ইভেন্ট ডাজ নট এফেক্ট দি অকারেন্স অফ অ্যানাদার ইভেন্ট দেন দিস টু ইভেন্টস আর ইন্ডিপেন্ডেন্ট। মানে এতে একটা ঘটলো আর একটা, দুইটা ইভেন্ট ঘটলো, এই দুইটার মধ্যে কোনো সম্পর্ক নাই। এরকম নাই যে ইভেন্ট এ ঘটার কারণে ইভেন্ট বি ঘটার চান্স বেড়ে গেছে বা কমে গেছে, এরকম কিছু না। দুইটাই ইন্ডিপেন্ডেন্টলি নিজের মতো করে ঘটতেছে, এগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বলে। তো টু ইভেন্টস এ অ্যান্ড বি আর ইন্ডিপেন্ডেন্ট কখন হবে? যে তারা যদি ফলোয়িং কন্ডিশনগুলো ফলো করে, কি যে পি অফ এ গিভেন বি ইজ ইকুয়াল টু পি অফ এ, আর পি অফ বি গিভেন ইজ ইকুয়াল টু পি অফ বি, অথবা এটা মেনলি আই গেস ইজ কথা। সো কনসিডার এক্সাম্পল 16 আর ইভেন্টস ডি অ্যান্ড এ ইন্ডিপেন্ডেন্ট। সো ইভেন্ট ডিতে কী ছিল? ডিতে ছিল সে কি একটা র্যান্ডমলি সিলেক্টেড ইন্ডিভিজুয়াল স্মোক করে, এটার প্রবাবিলিটি কত? টোটাল ইন্ডিভিজুয়ালদের মধ্যে 15 জন স্মোক করে, তাহলে প্রবাবিলিটি অফ ইভেন্ট ডি হচ্ছে 0.15। ওকে, পেলাম 0.15, হচ্ছে 0.15। এবার আমাদের কী বের করতে হবে? এ ইন্টারসেকশন বি, তো পি অফ ডি পেলাম, এখন পি অফ এ বের করতে হবে।
পি অফ এ কি? এ হচ্ছে ইভেন্ট দ্যাট এ র্যান্ডমলি ইন্ডিভিজুয়াল ইজ ডায়াগনোসড উইথ ক্যান্সার। ক্যান্সার কয়জনের আছে? 100 জনের মধ্যে 60 জনের ক্যান্সার আছে, তাহলে প্রবাবিলিটি অফ ইভেন্ট এ ইজ ইকুয়াল টু 60 ডিভাইডেড বাই 100, মানে 0.60 আমরা বের করলাম। এবার হচ্ছে কি যে কি এই দুইটিতে আমাদের গুণ করতে হবে। সো গুণ করলাম, গুণ করলে কত আসে? 0.15 ইন্টু 0.60 ইন্টু 0.09। এরপর হচ্ছে আমাদের বের করতে হবে কি যে কি এ ইন্টারসেকশন বি, বা এই কনটেক্সটে ডি ইন্টারসেকশনে। সো ডি ইন্টারসেকশনে আমরা কি বের করছিলাম কি যে 0.09। সো 0.09 এই যে মিলে গেছে, এটা ইজ ইকুয়াল টু এটা, দুইটার ভ্যালু হচ্ছে 0.09। সো দ্য ইভেন্টস আর ইন্ডিপেন্ডেন্ট। এবার হইতেছে আবার আমরা অ্যাল্টারনেটিভ সলিউশনটাও দেখি, অর্থাৎ এটা মিলাই দেখি, যেটা যদি মিলাই দেখি যে লেটস সি ওয়েদার পি অফ ডি ইজ ইকুয়াল টু পি অফ ডি। সো প্রবাবিলিটি অফ ইভেন্ট ডি গিভেন দ্যাট এ কি ছিল? এ হচ্ছে র্যান্ডমলি সিলেক্টেড ইন্ডিভিজুয়াল ইজ ডায়াগনোসড উইথ ক্যান্সার। সো বলে দিছে যে কি আমি যদি একজনকে নেই সে ক্যান্সার হবেই, যেহেতু বলে দিচ্ছে, তাহলে ক্যান্সার আছে কয়জনের? 60 জনের ক্যান্সার আছে। এখন তাহলে এই 60 জনের মধ্যে স্মোক করে কারা কারা? 9 জন, রাইট? সো 9 ডিভাইডেড বাই 60 হচ্ছে প্রবাবিলিটি অফ ডি গিভেন এ 0.15। এবং প্রবাবিলিটি অফ ডি কত? এই যে আমরা যেটা দেখছিলাম 0.15। সো দিস ইভেন্টস আর ইন্ডিপেন্ডেন্ট। সো এই চলে গেল, এটাই হইতেছে যে ইন্ডিপেন্ডেন্সের প্রবলেম। পর আরেকটা আছে সেটা ডাইস প্রবলেম, এগুলো কিছু ইজি প্রবলেম আর কি, একটা দেওয়া আছে, একটু বললেই হয়ে যাবে। সেটা হচ্ছে যে ফাইন্ড প্রবাবিলিটি অফ গেটিং অ্যান অড নাম্বার ইন ওয়ান রোল অফ এ ডাইস, যেটা আমরা দেখাইছিলাম অলরেডি। এই যে একদম হোয়াইট বোর্ডের শুরুতেই যে 3/6 আসছিল। তারপর হচ্ছে গেটিং এ নাম্বার লেস দেন 4। আমাদের তাহলে স্যাম্পল স্পেসে আছে কি 1 2 3 4 5 6। এখন 4-এর থেকে ছোট সংখ্যা কি 1 2 3, তাহলে ছোট কয়টা সংখ্যা আছে? 3টা। স্যাম্পল স্পেসের সাইজ কত? 6। তাহলে আমাদের প্রবাবিলিটি হবে 3/6 বা 0.5। এখন যে বলছে কি যে 2টা ডাইস রোল করা হলো, এসব জায়গায় একটা বলছে, এখন 2টা ডাইস, তাহলে ফাইন্ড প্রবাবিলিটি অফ বোথ ডাইস শো দি সেম ফেস, অর্থাৎ 1 1, তারপরে 2 2, 3 3, 4 4, 5 5, 6 6। তাহলে আমাদের ডিজায়ার্ড অবজারভেশন আসতেছে কয়টা? 6টা। এখন 2টা ডাইস যদি রোল করা হয়, তাহলে হচ্ছে আমাদের স্যাম্পল স্পেসের সাইজ কিন্তু 6 থাকতেছে না, যেহেতু বলছে 2 ডাইস। সো এটা জাস্ট একটা ফর্মুলা, শর্টকাট মনে রাখতে পারেন। যেহেতু 2 ডাইস আর রোল্ড, সো 6-এর পরে স্কোয়ার করে দেন। সো 6/6 মানে হচ্ছে 6/36, এটাই হচ্ছে প্রবাবিলিটি। তারপরে আসা হচ্ছে কি ইফ 2 ডাইস আর রোল্ড ফাইন্ড প্রবাবিলিটি সাম অফ 4। সাম অফ 4 মানে কি? আপনি 2টা ডাইস রোল করতেন, মনে করেন 1 আর 3 আসলো, তাহলে এটা সাম অফ 4 হবে। বা 3 আর 1 আসলো, ওইটাও যদি করেন তাহলে ওইটা হচ্ছে সাম 4 হবে। বা 2টাই 2 আসলো, তখন হচ্ছে আমাদের সাম অফ 4ই হইতেছে। তাহলে কম্বিনেশন কয়টা? 3টা। তারপর আমাদের এই স্যাম্পল স্পেসের সাইজ কত? 36, মানে 6 স্কোয়ার আর কি, যেহেতু 2টা ডাইস রোল করা হয়েছে। সো 6 স্কোয়ার হলো 36, আর আমাদের ডিজায়ার্ড অবজারভেশন 3টা। সো এটাই হচ্ছে প্রবাবিলিটি। সে হচ্ছে গেল আজকের ডিসকাশন।